1 ounce of practice of righteousness and of spiritual self-realization outweighs tons and tons of frothy talk and nonsensical sentiments. তাহলে স্বামীজি বলছেন 1 ounce of practice, অল্প একটু অভ্যেস, of righteousness, সততা, and spiritual self realization, আধ্যাত্মিক জীবনযাপন, তো জ্ঞান লাভ করা, আউটওয়েজ, তাকে ছাড়িয়ে যায়, টনস অ্যান্ড টনস অফ ফ্লুদি টক, বহু ভারী ভারী তরঙ্গায়িত সব কথা, অ্যান্ড ননসেন্সিক্যাল সেন্টিমেন্ট, মূল্যহীন ভাবাবেগ। তাহলে বড় বড় কথা, ভারী ভারী কথা এবং মূল্যহীন ভাবাবেগ অপেক্ষা সামান্য একটু সততা ও আধ্যাত্মিক জীবনযাপনের চেষ্টা করা অনেক মূল্যবান, এটাই করার কথা। তাহলে আমাদের মধ্যে থেকে সব ক্ষুদ্রতাও চলে যাবে আর আমরা বড় হয়ে যাব, আমাদের হৃদয় বড় হয়ে যাবে। আমরা আজকে শুরু করি একটা, তাহলে আমাদের একটা পড়া, সেই শুরুটা সেখান থেকে শুরু করি। আজকে আমরা পড়তে শুরু করবো একটা অধ্যায়, পড়েছি খানিকটা আমরা, তারপরেও আরো খানিকটা এগোবো। আজকে তার দিক থেকে একটু দেখার চেষ্টা করি। আজকে শুরু করব আমরা মস্তিষ্ক। মস্তিষ্ক মস্তিষ্ক বিষয়টার সঙ্গে কম বেশি আমাদের পরিচয় আছে। মস্তিষ্ক কি করে, আর মস্তিষ্কের জন্যই জীব জগতে মানুষ এত উচ্চ স্থানে রয়েছে। তাহলে মস্তিষ্ক কিরকম এবং কি কাজ করে, কোন জায়গাটা, একটু অল্প বিস্তর জানবার চেষ্টা। স্বামীজি বলছেন মানুষের মস্তিষ্ক অতি সূক্ষ্মতর জ্ঞান প্রকাশে উপযোগী, সেই জন্য তার কাছে জ্ঞানের প্রকাশ কষ্টতর। মস্তিষ্কটা এতটাই গঠিত, সুগঠিত যে জ্ঞান সে লাভ করতে পারে, অন্যরা সেটা পারে না। এই জন্য এই দিক থেকে মানুষ জীব জগতে এগিয়ে। কিরকম রয়েছে আগে মস্তিষ্কটা, সেটা দেখতে শুরু করি। আগে করটির মধ্যে সুরক্ষিত একটা দামি জিনিসকে কি করতে হয়, সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হয়। সেটা একটা হাড় দিয়ে গঠন করা করটি, তার মধ্যে মস্তিষ্কটাকে রাখা আছে। মস্তিষ্ককে তাহলে এইরকম করে রাখা রয়েছে। মস্তিষ্ক তাহলে জিনিসটা কিরকম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ করটির মধ্যে আবদ্ধ থাকে তাকে মস্তিষ্ক বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশ রয়েছে, সেটা করটির মধ্যে রয়েছে, তাকে মস্তিষ্ক বলবো। খাতা কলম খুলতে হবে, লিখতে যেতে হবে। তাহলে মস্তিষ্ক জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক যদি এইরকম হয়ে থাকে, মস্তিষ্ক আমাদের কোন কাজে লাগছে, কি করছে, মোটামুটি একটু জানি, আর বাকিটা জানবার একটু চেষ্টা করি। একটা শূন্য স্থান পূরণ আছে। পূর্ণবয়স্ক ব্যক্তি মস্তিষ্কের ওজন প্রায় কতটা হতে পারে? বেগমপুর কেউ বলতে পারো কতটা হতে পারে পূর্ণবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন? বেগমপুর কেউ একটা চেষ্টা করতে পারো? বেগমপুর বলো। 135 গ্রাম। আচ্ছা বেশ, বসে পড়ো। একটু একটু গ্রামের জায়গায় কিলোগ্রাম করলেই হয়ে যেত, এতটা ছোট হবে না, তাই না? 135 গ্রাম, 135 মানে 1.35 কিলোগ্রাম বা 1.36 কিলোগ্রাম। মাথাটা দেখতেই পাচ্ছ তো, বেশ ভারী, একটু ছোট যে তা নয়। তাহলে 1.36 কিলোগ্রাম, এই হচ্ছে। তারপর পরে আরেকটা শূন্যস্থান পূরণ 1.5 গ্রাম। মস্তিষ্ক কতটা স্থান জুড়ে আছে? 1.5 গ্রাম মস্তিষ্ক কতটা স্থান জুড়ে আছে? কেউ একটা চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা নেই, চেষ্টা করা যেতে পারে। 1.5 গ্রাম কেউ একটা চেষ্টা, কাউকে দেখিনি। নবাবগঞ্জ, মেদিনীপুর কেউ চেষ্টা করছে। নবাবগঞ্জ, মেদিনীপুর কতটা স্থান জুড়ে আছে মস্তিষ্ক?
আচ্ছা, তাহলে করে নিচ্ছি, বেশি সময় নেই আমাদের হাতে। ১,৫০০ ঘন সেন্টিমিটার, 1500 কিউবিক সেন্টিমিটার, এতটা স্থান জুড়ে সে রয়েছে। মোটামুটি ২-৪টে জিনিস যেগুলো না জানলেই নয়, সেই রকম মস্তিষ্ক সংক্রান্ত দু একটা কথা আমরা আগে জেনে নিলাম। এই হচ্ছে মস্তিষ্কের সম্পর্কে বিশেষ দু একটা জিনিস। একটু লিখে লিখে চলতে হবে, তা নাহলে সবাই ভুলে যাবে কি পড়া হয়েছিল। তাহলে মস্তিষ্কের বিষয়ে করলাম। আরেকটা নিচ্ছি, মস্তিষ্কে কত নিউরন আছে। একদিকে কত নিউরন আছে মস্তিষ্কে, কোনো একটা আন্দাজ? কতটা নিউরন আছে? বেগমপুরও বলতে পারো। মেদিনীপুর, বেগমপুর, কত নিউরন আছে? স্নায়ুকোষ দিয়ে তো তৈরি। হ্যাঁ, বেগমপুর বলো কত? আরেকবার। 10 শতকোটি। আচ্ছা, 10 শতকোটি, হ্যাঁ বলে বলো, ঠিক। তাহলে 10 শতকোটি বলেছে, আমরা একটু লিখছি। মিলিয়ে নাও, বিষয়টা লিখে রাখো যাতে মনে পড়ে আগামী দিনে। তাহলে 10,000 কোটি নিউরন রয়েছে বা স্নায়ুকোষ মস্তিষ্কে রয়েছে। এমন একটা অঙ্গ যা কিনা সারা দেহকে পরিচালনা করার ক্ষমতা রাখছে। সেই জন্য অনেক ব্যবস্থা সব রয়েছে, যেখানে খবরাখবর রাখা, পরিচালনা করার ব্যবস্থা সব রয়েছে। তাহলে প্রথম একটু ছবি দেখছি, 3 স্তর যুক্ত মেনিনজেস। মেনিনজেস হচ্ছে মাথার উপরে থাকা কিছু আবরণ এই মস্তিষ্কের উপরে। তাহলে 3 স্তর সেটা রয়েছে। 3টে স্তরের মধ্যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটারের মাঝখানে রক্তজালক রয়েছে, যারা রক্ত সরবরাহের জন্য দায়ী থাকে। খাদ্য দেবে, অক্সিজেন দেবে, আবার বর্জ্য পদার্থ সরিয়েও নেবে। 3 স্তর রয়েছে। 3টে স্তরের নাম ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটার। মেনিনজেস তাহলে কি জিনিস? না, যে পর্দা সমগ্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে আবৃত করে থাকে তাকে মেনিনজেস বলে। এমন একটা পর্দা, তাহলে করোটির মধ্যে আবার তারপরে পর্দা দিয়ে তাকে সুরক্ষিত করা রয়েছে, কারণ আজ যে করবে সুরক্ষা অবশ্যই হবে। তাহলে মেনিনজেস কি, কোথায় থাকে, কি করে? পর্দা এমন একটা জিনিস যা কিনা সুরক্ষা দান করতে পারে। তাহলে মেনিনজেস রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর থাকা একটা পর্দা, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের উপরে থাকা একটা পর্দা। 3টে নাম কোথায় থাকে দেখেছো? একটু দেখে তারপরে বিষয়টা এগোচ্ছে। 3 পর্দা যুক্ত আবরণ রয়েছে। মস্তিষ্ক আমাদের খুব অল্প পড়ার কথা, আমরা সেই অল্প যেটুকু পড়বো মোটামুটি মস্তিষ্ককে আগে ভাগ করে নিচ্ছি আমাদের কি রকম পড়ার কথা। মস্তিষ্কের 3টে ভাগ স্থান অনুযায়ী: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। প্রোসেনসেফালন মেডিকেল টার্ম, চিকিৎসা বিজ্ঞানে কিছু বিশেষ ওদের শব্দ রয়েছে, যেমন প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং লম্বেনসেফালন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্ককে আমরা 3 ভাগে ভাগ করেছি তাদের অবস্থান অনুযায়ী, এবং এই অবস্থানের সঙ্গে তাদের আর একটু ভাগ করে নিতে হবে, নামগুলো করেছে, এবং অগ্র মস্তিষ্ককে একটু ভাগ করে নিচ্ছি। আরো 3টি ভাগ জানতে হবে অগ্র মস্তিষ্কের মধ্যে: গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের মধ্যে ভাগ থাকলে আমরা বিশেষ ভাগে যাচ্ছি না। আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমাদের একটু ভাগ করতে হবে। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ভাগের মধ্যে জানবার জন্য আমাদের অন্তত লঘু মস্তিষ্ক, পন্স এবং সুষুম্না শীর্ষক, এই কটা অন্তত জানতে হবে আমাদের। যতটুকু জানবার মধ্যে যা, সেইটা এইটুকু অন্তত জানতেই হবে। তাহলে মস্তিষ্ক রয়েছে এই রকম, এবং এই মস্তিষ্কটা তো একটা ছোট্ট জায়গার মধ্যে রয়েছে। রয়েছে কেমন করে, আগে আমরা সেইটা দেখবার চেষ্টা করব। কেমন করে মস্তিষ্কটা ছোট জায়গার মধ্যে রয়েছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। আগে চলে যাই, একটা ছোট্ট দেখার চেষ্টা করি, অ্যানিমেশন থেকে বুঝবার চেষ্টা করব কিরকম এটা রয়েছে ছোট জায়গার মধ্যে। তাহলে সেইখান থেকে বুঝতে চেষ্টা করছি যে কিরকম এরা সবাই রয়েছে ছোট জায়গার মধ্যে, কিরকম থাকে আমাদের সেইটা দেখার জন্য এসেছি একটা জায়গায়।
দেখো সামান্য একটা ছোট্ট করে বোঝার চেষ্টা করছি। একটা ছোট জায়গার মধ্যে জিনিসকে যদি রাখতে হয়, ক্ষেত্রফল অনেক বেশি যদি হয়, তাহলে তাকে রাখতে গেলে কিরকম করে রাখতে হয় মোটামুটি একটা ধারণা নিশ্চয়ই আছে। তাহলে সেই জিনিসটা দেখতে এসেছি, দেখো কিরকম করে রাখা যায়। একটা বড় জিনিস তাহলে তাকে একটা অল্প ছোট জায়গার মধ্যে রাখতে গেলে ক্ষেত্রফল যদি বেশি হয় তাকে ভাঁজ করে রাখতে হয়। ব্যাগের মধ্যে কোনো জিনিস নিয়ে যেতে গেলে ভাঁজ করে রাখতে হয়। তাহলে এইরকম ভাঁজ করে রাখা রয়েছে। তাহলে ভাঁজ করে রাখা রয়েছে, জিনিসটা কিরকম খুললে দাঁড়াবে আর ভাঁজ করলে কিরকম দাঁড়াবে। এই হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে অন্যান্য বিভিন্ন অংশ রয়েছে, তাহলে ভাঁজ করে ব্যাপারটা রাখা রয়েছে। তাহলে মস্তিষ্ক যদি এই জিনিসটা এরকম হয়ে থাকে, তাহলে তার মস্তিষ্কের মধ্যে অনেক কিছু ভাঁজ টাজ রয়েছে, সেগুলোর ব্যাপারটা করলাম। তাহলে মস্তিষ্ক দেখতে এইরকম। আমরা যদি মস্তিষ্ককে আমরা যেটুকু পড়তে হবে, আমাদের যেরকম জানবার কথা, তার মধ্যে গঠনটা এইরকম। মস্তিষ্কের গঠনটা এইরকম, এবং মস্তিষ্কের গঠনের মধ্যে নাম বলা হচ্ছে, সব ভাগগুলো বলা হয়েছে, যেগুলো আমরা লিখেছি সেগুলো সবের মধ্যে দেখানো হয়েছে। তাহলে মস্তিষ্ক যদি এইরকম, জিনিসটা দেখতে এইরকম। এখন যদি মাথা যদি কেটে দেখা যেত বেশ ভালো হতো। এখন মাথা কাটা যেতে পারে, কেউ মাথা দিতে রাজি আছে এখানে, যার মাথাটা কেটে দেখা যেতে পারে? কেউ রাজি আছে মাথা কেটে দেখতে চাই যদি আমরা? কেউ রাজি নেই। মাথা কেটে দেখবো, পরে সেলাই করে দেওয়া যাবে, না হলে রাজি নেই। আচ্ছা বেশ, তাহলে রাজি যদি না থাকে তাহলে আমাদের একটা উপায় করতে হয়, কিছু তো করতে হবে। তাহলে দেখবো কি করে? তাহলে আমরা একটু দেখবার জন্য একটা ব্যবস্থা করছি। এখানে কেউ রাজি নেই যে মাথা কাটার জন্য দিতে পারে। তাহলে সবাই একটু দেখো, আমরা একটা জায়গায় দেখতে এসেছি, মাথাটা তৈরি করছি। ছোট ছোট টুকরো দিয়ে মাথাটাকে তৈরি করা হচ্ছে। কিরকম মাথাটা তৈরি হচ্ছে দেখো। মাথা তৈরি হচ্ছে এরকম টুকরো টুকরো জিনিস দিয়ে, সব টুকরো টুকরো জোড়া জিনিস লাগিয়ে দেওয়া হলো। তাহলে এইরকম সব টুকরো সব লাগছে, একটা একটু করে লাগিয়ে দেওয়া হলো, দিয়ে মাথা তৈরি হয়েছে। এই হলো মাথা, মস্তিষ্ক। আমরা যদি একটু একটু করে সরিয়ে ফেলি, আবারও দেখা যাবে। তাহলে একটু একটু করে সরিয়ে ফেলছি, যদি আমাদের মাথাটা সত্যিই কাটা হতো, তাহলে এরকম সব টুকরো টুকরো জিনিস দেখা যেত। এরকম ছোট ছোট সব ডিগ্রি একটু একটু করে সরিয়ে ফেলছি। তাহলে এরকম সব ছড়িয়ে ফেলা হলো, দেখতে পাচ্ছ, সব ছড়িয়ে ফেলা হলো। তাহলে মাথা যদি কাটতে হয়, এরকম কাটা যায়। এই ধরনের যে কাটা হলো, আর এই যে দেখালাম, এর নাম ভার্চুয়াল ডিসেকশন, অলিক ভাবে ব্যবচ্ছেদ। কেমন? যদি মাথা না পাওয়া যায় তখন কি করে হবে? তাহলে এইরকম ভাবে করা যায়। আমরা একটু আবার জোড়া লাগিয়ে নিয়ে এরকম বিভিন্ন অংশগুলো মস্তিষ্কে জোড়া লাগিয়ে নিচ্ছি, এবং দেখবার চেষ্টা করছি মস্তিষ্কটা কিরকম তৈরি হচ্ছে। তাহলে মস্তিষ্কের মধ্যে এরকম অনেক সব জিনিস রয়েছে। যদি একটু সরিয়ে নিই জিনিসটাকে, আরেকবার একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি, একটু একটু করে জিনিস সরিয়ে নিচ্ছি, তাহলে জিনিসগুলো ভেতরে কি দেখা যাবে তা দেখছি। এইরকম একটু একটু করে সরিয়ে নিচ্ছি। তাহলে ভার্চুয়াল ডিসেকশন করছি, একটু একটু সরিয়ে নিলাম, তাহলে এরকম সব সরিয়ে নিয়ে এরকম সব চলে আমাদের এই রকমটা দেখা দিয়েছে। এইরকম। তাহলে উপরের দিকে অগ্র মস্তিষ্ক, তার 3 ভাগ: গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তাকিয়ে দেখো কোথায় আছে। গুরু মস্তিষ্ক বিরাট অঞ্চল জুড়ে রয়েছে, তার মাঝখানে একটি তার সঙ্গে যুক্ত ছোট্ট অঞ্চল থ্যালামাস, এবং আরো ছোট অংশ হাইপোথ্যালামাস। তার সঙ্গে রয়েছে পিটুইটারি গ্রন্থি, প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। গুরু মস্তিষ্কের এই উপরের অঞ্চলটার নাম গুরু মস্তিষ্কীয় কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স। বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে। তাহলে গুরু অগ্র মস্তিষ্কের ব্যাপারটা দেখলাম। তারপরে রয়েছে মধ্য মস্তিষ্ক, এইটুকু অঞ্চল জুড়ে। তার নিচে রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক, 3টে অংশ। প্রথম এদিকে পন্স, পিছনের দিকের অংশ লঘু মস্তিষ্ক, সেরিবেলাম, এবং নিচের এই অঞ্চল সুষুম্নার শীর্ষক, মেডুলা অবলাঙ্গাটা, এবং তারপরে এই সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড। এই হচ্ছে মস্তিষ্ক, এবং মস্তিষ্কের নিচে অবস্থিত সুষুম্না কাণ্ড। আমাদের মস্তিষ্ক অল্প বিস্তার করতে হবে, এইটুকু অন্তত জানতে হবে। তাহলে আমরা অবস্থানটাকে দেখে নিয়েছি, অগ্র মস্তিষ্ক কোথায় আছে। আমরা শুরু করবো গুরু মস্তিষ্ক। তাহলে অগ্র মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, প্রথম শুরু করছি গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক হলো মস্তিষ্কের সব থেকে বড় অংশ। সবচেয়ে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। শুধু গুরু মস্তিষ্ক হেডিং দাও, বাকি না লিখলে চলবে।
বাকিটুকু করছি, শুধু না লিখলে চলবে, বুঝে নিলেই হবে। দুটো শূন্য স্থান এসেছে, একসাথে পরীক্ষার মতো প্রস্তুতি নিয়ে নিই যাতে ভালো পরীক্ষা হয় আর পড়াও তৈরি হয়ে যায়। দুটো শূন্য স্থান আছে, মেদিনীপুর শূন্য স্থান পূরণ করে দেবে। মেদিনীপুর শূন্য স্থান, এটা খুব সোজা, নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ যাও, একজনকে দাও, এটা খুব সোজা, অবশ্যই হতে পারবে। মাইক্রোফোনটা একটু দাও ওকে। মেদিনীপুর মাইক্রোফোন হাত বাড়িয়ে নিতে হবে, মাইক্রোফোনটা হাত বাড়িয়ে নিতে হবে, পাওয়া যায়নি এখনো মাইক্রোফোন। মাইক্রোফোন মেদিনীপুরে, দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও। বলো কি হলো, তাড়াতাড়ি। খাঁজ হচ্ছে সালকাস আর ভাঁজ হচ্ছে জাইরাস। ঠিক, বসে পড়ো, রাইট, বসে পড়ো। তাহলে সালকাস আর জাইরাস, আর যদি বহু বচনে বলতে হয় সালকি জাইরি। তাহলে সালকাস এবং জাইরাস এগুলো এক বচনে বললে এই রকম নাম, তাহলে সালকাস এই নামগুলো জানার দরকার পড়ে, কারণ ওইগুলো একটু মেডিকেল টার্মিনোলজি, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বিশেষ শব্দ, সেই জন্য এগুলো একটু জানার দরকার আছে, সালকাস এবং জাইরাস। আমরা আসছি পরে। মস্তিষ্ককে যদি দেখি তাহলে দেখতে পাবো দুটো গোলার্ধ, হেমিস্ফিয়ার, দুটো অর্ধগোলক। এই দুই অর্ধগোলকের একটা বিশেষত্ব রয়েছে, আমরা সেটার মধ্যে এখনই আসছি না, আগে একটা দেখবার চেষ্টা করি। আগে প্রথম দেখতে যাচ্ছি একটা বিশেষ জিনিস, সবাই ভালো করে খেয়াল করো এবং তার থেকে বুঝতে চেষ্টা করবো একটা দিক। তাহলে মস্তিষ্কের মধ্যে প্রথম দেখতে এসেছি একটা বিশেষ জিনিস, দেখো সবাই ভালো করে, দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। আমরা একটা দেখতে এসেছি একটা কিশোর, সে কি করছে। Mark can play more than 40 classical pieces from memory. What is it that makes gifted children so special? Do they just work harder than others? Or are they born with brilliant brains? তাহলে মার্ক একটা নেহাতি সামান্য ছোট শিশু, কিন্তু সে মন থেকে বাজাতে পারে 40টা ক্লাসিক্যাল মিউজিক, যা বড়রাই করতে পারে। তাহলে এই মস্তিষ্ক কি রকম, কেমন করে সে পারে, যারা এই রকম সব ঘটনা করতে, ঘটনার সঙ্গে সাক্ষী বা তারা এই ঘটনাটা ঘটাতে পারে, তাদের জীবনে দেখা যায়। তাহলে এই রকম সব বিষয় রয়েছে, তাহলে কেমন করে সেই সব জিনিসগুলো সুবিধে সম্ভব হয়, আমরা সেইটা বোঝবার জন্য চেষ্টা করছি। তাহলে এই রকম দেখতে পেলে কেমন করে এই রকম যে জিনিসগুলো ঘটে, সেইটা কেমন করে ঘটে, আমরা তাহলে একটা দেখবার চেষ্টা করলাম। তাহলে এই রকম যে ঘটনা ঘটে সেটার মধ্যে একটা বিশেষ জিনিস দেখতে এসেছি। এখন দুটো অর্ধগোলক রয়েছে, দুটো অর্ধগোলকের মধ্যে একটা বিশেষত্ব কি আছে, দুজন দুজনকে খবরটা দেবে কি করে, দুজন দুজনের মধ্যে খবরটা দেবে কি করে, আমরা সেইটা বোঝার জন্য আরেকবার ফিরে যাচ্ছি, আরো একবার দেখবার জন্য। তাহলে দুটো অর্ধগোলক রয়েছে, সেই অর্ধগোলকের মধ্যে সম্পর্কটা কেমন দেখার জন্য আসছি, দেখো সামনে দেখতে পাচ্ছ। That's great. Areas are bigger than normal. One of them is the cerebellum. It takes up only 10% of brain volume, but there are more nerve cells crammed into this small space than there are in the rest of the entire brain. This tiny organ works harder and faster than any other part of the brain, as it orchestrates the movements of thousands of muscle fibers in the body. A skilled pianist can play up to 30 notes per second with exquisite timing, so a bigger cerebellum may well be better. Another area that is bigger in musicians is the corpus callosum, a strip of tissue connecting the two hemispheres. It's a mission-critical organ in a piano player who needs to precisely synchronize the movements of the left and the right-hand sides of the body. তাহলে যারা যন্ত্র বাদ্য বাজান বা যেমন পিয়ানো, তাহলে পিয়ানো বাজানোর সময় হাতও লাগছে, আবার মস্তিষ্ককেও ব্যবহার করতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে কি বাজানোর কথা।
দুটো অর্ধগোলক তাহলে পরস্পর সহায়তা করবে কি করে, কেমন করে করে, এবং এই সহায়তা ছাড়া ভালো বাদ্যযন্ত্র বাজানো যায় না। তাহলে এইরকম একটা সব বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দুজনের মধ্যে স্নায়ুর সংযোগ রয়েছে, যে স্নায়ুর সংযোগ এই ভালো উত্তম বাদ্য পরিবেশন, উত্তম সঙ্গীত পরিবেশন এসব সাহায্য করবে। নাম কর্পাস ক্যালোজাম। এখানে একটা স্নায়ু যোজক রয়েছে যারা এই যুক্ত করে দেবে দুটোকে। তাহলে কর্পাস ক্যালোজাম এরকম একটা জায়গা যেখানটা যোজনা যুক্ত হবার একটা ব্যবস্থা করেছে। গুরু মস্তিষ্ককে আমরা যদি দেখি তাহলে 4টে খণ্ড রয়েছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল লোব। এটা লোব বলা হয় ইংরেজিতে। তাহলে 4টে খণ্ড রয়েছে, আমরা সেই 4 খণ্ডকে একটু দেখবার চেষ্টা করবো কিরকম সব খণ্ড। তাহলে 4টে খণ্ড রয়েছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল। এই 4টি খণ্ড প্রত্যেকেই সব বিভিন্ন কাজের জন্য দায়বদ্ধ। আর একটা শূন্যস্থান এসেছে, পূর্ণ করতে পারো বেগমপুর। এইটা শূন্যস্থান পূরণ করতে পারো বেগমপুর। নবাবগঞ্জ পারে বলেছে, আচ্ছা বেশ, নবাবগঞ্জ পারে। এই শূন্যস্থানটা নবাবগঞ্জ। এখনো কাউকে দেখতে পাইনি। বেলগ্রাম, মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুর, রাইট, মেদিনীপুর। বহির্ভাগ হচ্ছে ধূসর বস্তু আর অন্তর্ভাগ শ্বেত বস্তু। রাইট, ঠিক, বটে বলে। তাহলে ধূসর পদার্থ আর শ্বেত পদার্থ, কেন ধূসর এবং কেন শ্বেত সেটাও জানবার বিষয়। কেন শ্বেত পদার্থ কেউ একটু উত্তর দিতে পারো, বলে দিতে পারো কেন শ্বেত পদার্থ বলা হয়েছে? শ্বেত বলতে কি বোঝায়? শ্বেত পদার্থ কারো একটা হাত তুললে উত্তরটা নেব। মেদিনীপুর, শ্বেত পদার্থ কেন? আচ্ছা, তাহলে এটা হোম টাস্ক থাকুন, সবাই এটা হ্যাঁ বলে দিলে এখনই শুনে নেবো, নইলে হোম টাস্ক। শ্বেত পদার্থ কেন এটা জেনে এসো, বই পড়ো, জেনে এসো কেন শ্বেত পদার্থ বলা হলো। তাহলে গুরু মস্তিষ্কের মধ্যে 4টে ভাগ, এবং গুরু মস্তিষ্কের বহির্ভাগে ধূসর পদার্থ, ভেতর দিকটা শ্বেত পদার্থ বলা হচ্ছে। এই 4টে অঞ্চল এবং 2টো বিশেষ আবরণের কথা বলা হয়েছে, 2টো অংশ দেখা দিয়েছে। আমরা আগে দেখে নিচ্ছি একটু, দেখে নাও 4টে লোব। ফ্রন্টাল লোব, তারপরে হচ্ছে প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব। তাহলে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব। এই হচ্ছে জিনিসটা। আমরা একটু দেখার জন্য একটা মডেলের সাহায্য নিই। আমরা ব্রেনটা বা এই মস্তিষ্ককে দেখার জন্য একটু যদি একটা মডেলের সাহায্য নিই, মনে হয় সব থেকে ভালো হবে। আমরা সেই একটা মডেলটা নিয়ে দেখার চেষ্টা করছি। দেখো, মডেলটা নিয়ে তার ভেতরের গঠন এবং মোটামুটি একটা বাহ্যিক দেখার ব্যাপারটা চেষ্টা করি। তাহলে কিরকম? অ্যানাটমি অ্যান্ড ফাংশনাল এরিয়াস অফ দ্য ব্রেন, বিভিন্ন অংশের যদি প্রথম বাইরে থেকে দেখি তাহলে দেখতে পাবো এইরকম। সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক। তাহলে বিভিন্ন লোব দেখেছো, লোবগুলো কিরকম? লোবগুলো এইরকম বলা আছে। লোবগুলোকে কিরকম, এবং যদি লম্বচ্ছেদ করি তাহলে ভেতরে ঢুকে গেলে এইরকম দেখতে পাবো। লম্বচ্ছেদ করলে এরকম দেখতে পাবো। আমরা পরেও আবার আসার চেষ্টা করবো। তাহলে লম্বচ্ছেদ করলে এইরকম দেখা যাবে। যদি ব্রেনকে আমরা একটু ঘুরিয়ে দেখি, বাইরের দিক থেকেই দেখছি, ঘুরিয়ে পাশ থেকে দেখছিলাম, এবার দেখছি ওপর দিক থেকে। ওপর দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে 2টো অর্ধগোলক রয়েছে, মাঝে ফাঁকা অঞ্চল। যদি ঘুরিয়ে নিই আরেকটা পাশ থেকে দেখি, তাহলে পাশ থেকে দেখলে এইরকম সব দেখছি। তারপরে আসছি সামনের দিক থেকে, নিচ থেকে, অঙ্কীয় ভাগ থেকে। অঙ্কীয় ভাগ থেকে দেখলে এইরকম দেখা যাবে। তাহলে অঙ্কীয় ভাগ থেকে দেখলে এইরকম দেখা যাবে। তাহলে ঘুরিয়ে নিয়ে আরেকবার পাশ থেকে, তাহলে আরেকবার পাশ থেকে ঘুরিয়ে দেখতে চাইছি, তাহলে কিরকম দেখা যাবে। আর অনেক অঞ্চল রয়েছে, তাদের সব কাজ ভিন্ন ভিন্ন।
তাহলে কাজ কে কিরকম করছে দেখে নাও, কাজের জন্য এক একজনের কাজ আবার এক এক রকম। তাহলে কাজের জন্য সব বিশেষ বিশেষ সব। আমি একটু পয়েন্টারে দেখাবার চেষ্টা করছি বা বলে দিচ্ছি। বাঁদিকে একদম সামনে দেখো হায়ার মেন্টাল ফাংশন বলা হয়েছে, মনের উচ্চ মনের যে সমস্ত কাজ, বুদ্ধি, স্মৃতি, এইসব। তার নিচে পাশে রয়েছে স্পিচ, বলা। তার উপরে রয়েছে চোখের তারা, আই মুভমেন্ট, তার সঞ্চালন। তারপরে মাঝখানে হিয়ারিং, শোনা, এবং একদম পিছনে ডান দিকে ভিশন, দেখা। এইরকম আরো সব বিভিন্ন জিনিস সব রয়েছে। তাহলে এই হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল বিশেষভাবে এক একটা কাজের জন্য দায়ী। অন্যরা যে সাহায্য করে না তারা নিশ্চয়ই সাহায্য করে, তবে এক একটা অঞ্চল বেশি করে দায়ী রয়েছে এক একটা কাজের জন্য। তাহলে মস্তিষ্কটা দেখতে এইরকম। মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ জিনিস অবশ্যই জানবার দরকার, নাম সাইন্যাপস। সাইন্যাপস জিনিসটা কি আগে জেনে নিতে চাই। সাইন্যাপস জিনিসটা কি? সাইন্যাপস জিনিসটা কি কে বলতে পারে? বেরগ্রাম। সাইন্যাপস নিশ্চয়ই পারবে। দুটো নিউরন যখন যেখানে মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। মিলিত হওয়ার একটু বিশেষ কিছু বলতে পারে। মিলিত হওয়া মানে কি? মানে হাত ধরাধরি করে আছে? মানে যেমন ডেনড্রন ও অ্যাক্সনের সঙ্গে যখন যুক্ত হয়। যুক্ত মানে কি? হাত ধরাধরি করে, মানে সেইটাই জানতে চাইছি। মানে খবর আদান প্রদান করে, পৌঁছায়, উত্তেজনা। ওদের মধ্যে ফাঁক আছে না ওরা যুক্ত হয়ে আছে? না, ওদের মধ্যে ফাঁক থাকে। ওরা কোনো বিশেষ পরিস্থিতি যখন যুক্ত হয় তখনই তাকে সাইন্যাপস বলে। আর এই যুক্ত এই তো শব্দটা ব্যবহার যেই করবে তখনই লোকে জানতে চাইবে যুক্তটা কেমন। ঠিক বসে পড়ো, আমি বুঝেছি, তুই জানো। দেখছি আমরা তখন আমাদের মস্তিষ্কে নিউরনের সংখ্যা বাড়ছে না, নিউরন ঠিক আছে, কিন্তু নিউরনের শাখা প্রশাখা বিস্তার লাভ করছে। এখন শাখা বিস্তার করলে অন্যের সঙ্গে তেমন কোনো সম্পর্ক গড়ে নাও তুলতে পারে। যেমন সামনেটা দেখতে পাচ্ছ, সম্পর্ক কিছু গড়ে ওঠেনি, এখন শাখা বিস্তৃত হচ্ছে। With so many of these new pathways, signals can get disrupted and confused. তাহলে এখন বিভিন্ন শাখা তৈরি হয়েছে, কখনো কারোর সঙ্গে একটা সম্পর্ক হয়তো কিছু করে উঠলো, কিন্তু সেই সম্পর্কটা তেমন ভাবে উপযুক্ত নয়, তাই জন্য বিভ্রান্তিরও কিছু কিছু সৃষ্টি হচ্ছে। ছোটবেলায় আমরা সেই জন্য অনেক সময় অনেক কিছু জিনিস বুঝতেই পারি না, কারণ আমাদের নিউরনের সঙ্গে পারস্পরিক এই যে নিউরনগুলোর সংযোগগুলো খুব গুরুত্বপূর্ণভাবে বা খুব ভালোভাবে গড়ে ওঠে না। It's this disruption caused by the new growth which makes teenagers slow to understand other people's feelings. তাহলে নিউরনের ক্ষেত্রে এই রকম সংযোগ, যে সংযোগগুলো এক একটা সময়ে গড়ে উঠছে, কিন্তু নিউরনের সংযোগটা অত্যন্ত ভালোভাবে গড়ে তোলা উচিত, তবেই সেই সম্পর্কটা দিয়েই কাজটা ভালো করে হবে। তাহলে তাকে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। এবারে যদি আমরা একটা তাকিয়ে দেখি, একটা ছবি দিয়ে কিরম করে বোঝাতে পারি মস্তিষ্কের কোন অঞ্চল কাজ কেমন করছে। হাসছি বা কাঁদছি বা একটা কোনো কাজ করছি, তখন কাজ কিরকম করে করছি, তারপরে গুরু মস্তিষ্কীয় কর্টেক্স অঞ্চল। এই দেখো, কর্টেক্স অঞ্চলের বাঁ দিকেরটা লাল দিয়েছে, ডান দিকেরটা নীল দিয়েছে। ডান দিকেরটা সেন্সারি, মানে খবর যখন আসে এই অঞ্চলে খবর নেয়, দিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। বাঁ দিকের অঞ্চলটা থেকে খবরটা পাঠিয়ে দেয় যে এই কাজটা করো। একটা হাসার জিনিস হয়েছে, আমরা বুঝলাম, তারপরে হাসলাম, এই দুটো ঘটনাই তো ঘটলো। তাহলে খবরটা আসা, বোঝা এবং বুঝে আমাদের হাসবার ব্যাপারটা করা। তাহলে সেইটা হতে গেলে তো আমাদের হাসার মানে গালের পেশিগুলো, এইগুলো সব তো একটু যার সংকোচন, যার প্রসারণ হওয়ার কথা সেটা হবে, তবেই তো বুঝতে পারা যাবে হাসছি বলে। তাহলে গুরু মস্তিষ্কীয় কর্টেক্স একটা বিশাল গুরুত্বপূর্ণ সেরিব্রাল কর্টেক্স। গুরু মস্তিষ্কের ধূসর স্তরে অবস্থিত কয়েক মিলিমিটার পুরু, অত্যধিক কর্মচঞ্চল স্থান। তাহলে এই হচ্ছে গুরু মস্তিষ্কীয় কর্টেক্স। সবাই বইও আবার ভালো করে মন দিয়ে পড়বে, বিষয়টা বোঝার জন্য চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে।
আমাদের লেগে থাকতে হবে কিন্তু। কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স একটা শূন্য স্থান নিয়েছি, নবাবগঞ্জে পূরণ করে দিতে হবে, পরে বেরগ্রাম। নবাবগঞ্জ পূরণ করে দিতে পারো, নবাবগঞ্জ পড়ে গিয়ে বেরগ্রাম, আমার মনে হয় কিছু শক্ত ব্যাপার। নবাবগঞ্জ তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেরগ্রাম, বেগমপুর, মেদিনীপুর। বেরগ্রাম ওকে দেখা যাচ্ছে নাকি? কোথায়? বেগমপুর, মেদিনীপুর। হ্যাঁ মেদিনীপুর, রাইট। বলো মেদিনীপুর, এটা তো সোজা, না হওয়ার কোনো কারণ নেই। কোথায়? মেদিনীপুর, হ্যাঁ নিশ্চয়ই পারবে। নাও মাইক্রোফোনটা নাও তো, হাত বাড়িয়ে দাও ওকে, বলো। 10,000 কোটি। বেশ, একটা তো বলেছো, ভালো, খারাপ না, বসো। ঠিক আছে, একটা তো বলেছো। 10,000 কোটিটা হচ্ছে পুরোটা, তাহলে নিশ্চয়ই 10% নিশ্চয়ই 1,000 কোটি। বসে পড়ো, একটু ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যেত, আগেই আমাদের হয়ে গেছে। তাহলে 1,000 কোটি নিউরন রয়েছে, 10% রয়েছে মস্তিষ্কের, 10% এখানেই রয়েছে। আমরা 10,000 কোটি আগে করে এসেছি। আর 10 বিলিয়ন, বিলিয়ন মানে কত জানবে? 1 বিলিয়ন 100 কোটি। বিলিয়ন মিলিয়ন লেখা থাকছে অনেক সময় বইতে, বিলিয়ন মানে 100 কোটি, মিলিয়ন মানে 10 লক্ষ। ভুলে যেও না, ঠিক করে লিখতে হবে। আর একটা ছোট্ট আমি করে দিই, এটা আমি করে দিচ্ছি তোমাদের জন্য। দেখলে তো ভাঁজ হয়ে থাকে, তাহলে অনেক জায়গাটা পাবে কোত্থেকে? সেটা ভাঁজ হওয়ার জন্য ক্ষেত্রফল বাড়িয়ে দিয়েছে 3 গুণ। ব্যাগের মধ্যে জামা কাপড় যখন নিই, ভাঁজ করে সুন্দর গুছিয়ে নিই, যাতে ওই জায়গাটার মধ্যেই সবটা হয়ে যায়। তাহলে এই যে ভাঁজ করে নেওয়ার জন্য ক্ষেত্রফলটা অনেক বড়, 3 গুণ বৃদ্ধি পেয়েছে ভাঁজ হওয়ার জন্য। গুরু মস্তিষ্কীয় কর্টেক্সের মধ্যে এই বিশেষ জিনিসটা দেখা যাচ্ছে। তাহলে নিউরন, নিউরনের সংখ্যা জন্মের লগ্ন থেকে যা থাকবে সেই থাকবে, বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 40 ঊর্ধ্ব হলে নিউরনের সংখ্যা কমে যাবে, বাড়বে না। আর নিউরনের কিরকম পরস্পরের যে সম্পর্ক, যে সাইন্যাপস অঞ্চল গড়ে ওঠাটা খুব একটা জরুরি। সেই সাইন্যাপসটা যথাযথ হলে খবরও যথাযথ যাবে এবং আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। এই হচ্ছে গুরু মস্তিষ্ক সংক্রান্ত আমাদের বিশেষ জিনিস, এবং তার মধ্যে গুরু মস্তিষ্ক কর্টেক্স অঞ্চল এসে